আচ্ছা, আমরা আগে একটু প্র্যাকটিস করে আসি, দেন আমরা কাজ করব। বুঝিনি। আচ্ছা, এখানে আমরা বলে দিলাম আজকে ব্র্যাকেট করবো, কোনটাতে করবো যেটা আপনার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, একই কর, একই সেম টু সেম। ওকে, প্রথমে আমরা দেখে আসি যে এই কাজটা কিভাবে করব, যে মাউস নিয়ে গেলে জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, এটা আমরা কিভাবে করব। এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। ফার্স্ট অফ অল আমি একটা আইএমজি ট্যাগ নিলাম, যেহেতু ইমেজ দিয়ে করা আছে এখানে আমি ইমেজ দিয়ে দেখাইলাম, যদিও এটা যে কোনো ট্যাগের উপর অ্যাপ্লাই করা যায় না, যে কোনো ট্যাগের উপরে। আচ্ছা আমরা কিন্তু প্র্যাকটিস করে আসছি, মানে মেইন প্রজেক্টে কাজ করছি, তাই তো? জি জি, বাইরে থেকে প্র্যাকটিস করতে যে ওভার সিস্টেমটা আলাদাভাবে প্র্যাকটিস করতেছি। ওপেন করি, আসছে, ইমেজটা চলে আসছে না? সেম টু সেম আরেকটা ইমেজ আমি নেই, সেম টু সেম ইমেজ। অল্টারনেটিভটা আমি ফাঁকা রাখলাম, যদিও এখানে ফাঁকা রাখাটা যাবে না, কিছু না কিছু লিখতে হবে। সেম টু সেম ইমেজ। এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে একটু জুম ইন করতে। একটা হচ্ছে উইথ হাইট দিয়ে বড় করা, আর একটা হচ্ছে জুম ইন করা, দুটো কিন্তু কনসেপ্ট ভিন্ন, বুঝেন তো? একটা হচ্ছে জুম ইন করলে বড়ই হবে, বড় হবে। একটা জিনিস হচ্ছে যে মনে করেন আমার ল্যাপটপটা এটাই 15 ইঞ্চি আর 14 ইঞ্চি একটা জিনিস, আরেকটা হচ্ছে আমরা রাবার 2 ইঞ্চের রাবারকে টেনে লম্বা করলাম, দুইটা দুই জিনিস না? দুইটা দুই জিনিস। আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন ইমেজ, এটাকে আমি জুম ইন করে বড় বানাবো। তো জুম ইন করার জন্য আমি একটা কাজ করি, এখানে আমি ইন্টারনাল সিএসএস করি, অসুবিধা তো নেই, কারণ আপনারা সবই তো এখন বুঝেন। আমি আইএমজি প্রথম যে আইএমজি ট্যাবটা, এটাকে একটা ক্লাস দেই 1। না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। সে এই 1টাকে আমি ধরি, 1টাকে ধরে আমি এখন জুম ইন করার জন্য প্রথমে আমাকে যে প্রপার্টির সাহায্য নিতে হবে তার নাম হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের একটা ব্যবহার অলরেডি আমরা শিখে ফেলেছি, ট্রান্সফর্ম ট্রান্সলেটের একটা ব্যবহার শিখছি না? যদিও বলছিলাম যে মুখস্থ করে রাখবেন, আমি বিস্তারিত পরে বলবো, বাট তারপরও আমরা শিখছি। আজকে আমরা ট্রান্সফর্মের আর একটা ব্যবহার শিখব, সেটা হচ্ছে স্কেল। ট্রান্সফর্ম স্কেল, স্কেলটা করা হয় জুম ইন জুম আউট করার জন্য। ক্লিয়ার? স্কেল যদি আমি 1 দেই তার মানে হচ্ছে 1 গুণ, স্কেলটা কাজ করে গুণ হিসাবে। যদি 2 দিই তার মানে হচ্ছে দ্বিগুণ, 3 দিলে 3 গুণ। ওকে, বুঝতেই পারছেন যদি স্কেল 1 দিয়ে কোনো লাভ নেই, যেরকম ছিল সেরকমই থাকবে। যদি আমি 1 এর জায়গায় 2 করে দিই, বড় হয়ে গেছে না? পার্থক্যটা বুঝছেন? এখন কিন্তু পার্থক্যটা ক্লিয়ার। এটা কি উইথ হাইট বেড়ে বড় হয়েছে নাকি জুম ইন হয়ে বড় হয়েছে? যদি উইথ হাইট দিয়ে আমি বড় করতাম পার্থক্য কি হতো বলেন তো? আরেকটা পার্থক্য হতো, দেখি কার মাথায় ধরে পার্থক্যটা। এটাও তো ফাটবে যেটা বড় করি। ওইদিকে তাকাই বলেন, তাহলে অ্যান্সারটা পাবেন। সরে যেত, রাইট। ডান পাশের ইমেজটাকে ধাক্কা ডানে সরা যেত, সরাইনি, তাই না? আমি যদি এখানে 2 এর জায়গায় 4 করে দিই, ঢেকে দিছে না পুরো? তার মানে এটা কিন্তু উইথ হাইট বড় হচ্ছে না, সে জাস্ট তার জায়গা থেকে সে জুম ইন হয়ে ভেসে উঠতেছে। ক্লিয়ার? সো এই জুম ইনটা আমাদের লাগবে, প্রচুর পরিমাণে কাজে লাগে জুম ইন। আমি 1.5 করলাম, 5 করলাম, রেখে দিলাম, অথবা আপাতত আমি 1 এ রাখলাম। আমি নর্মাল অবস্থায় করে দিলাম 1, যেরকম ছিল সেরকমই আছে। এরপরে আমি বলে দিলাম যে এই ইমেজটাকে যখন হোভার করা হবে, যখন হোভার করা হবে তখন এটি জুম ইন হয়ে 1.5 হয়ে যাবে। জুম ইন করার জন্য ট্রান্সফর্ম স্কেল 1.5।
পিক্সেল দিয়ে না আবার ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে আমরা যাই করি না কেন কখনোই সে বাহিরের ডান পাশের বাম পাশের উপরে নিচের কোনো ট্যাগের সাথে সে সাংঘর্ষিক হবে না। যেমন ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে যদি আমি তাকে সরাই দিই, সে অন্য একটা প্রপার্টির উপরে চলে আসবে, কিন্তু ধাক্কা দিয়ে তাকে সরাই দিবে না। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ফ্লোটের মতো না, এটা ভিন্ন টেকনোলজিতে কাজ করে। সে সরে যাবে, তাকে সরাই দিতে বলেন সরে গেল, বাট সে অন্যের উপরে চলে যাবে, অন্যকে ধাক্কায় সরাই দিতে পারবে না। ক্লিয়ার? যেমন আমি স্কেল করলাম, সে ভেসে কিন্তু অন্যর উপরে চলে আসছে, বাট সে কিন্তু তাকে ধাক্কায় সরাই দিতে পারেনি। মার্জিন যেমন পাশেরটাকে ধাক্কায় সরাই দিচ্ছে, প্যাডিং সরাই দিচ্ছে, কিন্তু এটা কিন্তু পারতেছে না সরাইতে। মনে থাকবে? আচ্ছা, আমরা এখন হোভার যখন করতেছি তখন বড় হচ্ছে। আচ্ছা, এই লজিকটা যদি মাথায় থাকে তাহলে দেখেন আমরা সুন্দর একটা কাজ করে ফেলি। আমি একটা বক্স নিলাম, বক্সের ভিতরে এই ওয়ানটাকে নিয়ে আসলাম, কপি করি, পেস্ট করি, এটাকে আমি বন্ধ করে রাখলাম। ইমেজটা, আচ্ছা, এগুলোকে আমি আপাতত কমেন্ট করে রাখি। নরমাল একটা ইমেজ এখানে আছে। আমি একটা কাজ করি, বলে দিলাম বক্সের ভিতরে যে আইএম যেটা আছে, উইথ হবে সাপোজ 500 পিক্সেল, আমি হাইটটাও আমার মতো করে বলে দিলাম আপাতত, যদি উইথ হাইট দুটো একসঙ্গে বলাটা ঠিক না। চলে আসছে। এরপর আমি বলে দিলাম ডট বক্স। বক্সটাকে যখন হোভার করা হবে, বুঝেন, বক্সটাকে যখন হোভার করা হবে তখন এই বক্সের ভিতরে যে আইএমজি ট্যাগটা আছে, সেই আইএমজি ট্যাগটা ট্রান্সফর্ম স্কেল হবে 1.5। কোনো প্রবলেম? বুঝাতে পারছি? আচ্ছা, বক্সটা তো এই কোন পর্যন্ত বক্সের জায়গা, বক্সটা ডিসপ্লে ব্লক থাকে না লেফট থেকে রাইট পর্যন্ত, যে কারণে কোন পর্যন্ত চলে আসছে। স্যার আমরা যদি ইমেজটার উপরে ওভার দিই তখন সমস্যা না, দিতে পারেন। স্যার ওভার বা আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা আমরা বুঝে নেই, হ্যাঁ ওভারটা ইমেজের পরে দিলে এভাবে করবো, তাই হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই। পার্থক্য আছে তো আছে তো বক্সটা অনেক বড় জায়গা বড় জায়গা পার্থক্য আছে, পার্থক্য আছে। স্যার সেটাই বলছি বক্সটা দেখুন ইমেজকে যখন আমি হোভার করলাম তখন ইমেজটা বড় হয়ে যাচ্ছে। এখন আমি বলবো কি যে এই যে বক্সটা 500 পিক্সেল, এই যে বক্সটা প্যারেন্টসটা, দেখেন কিভাবে কাজ করি। এই প্যারেন্টসটাকে আমি একটা উইথ হাইট দিয়ে দিই, উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল। উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল দিয়ে এই বক্সটাকে করে দিলাম ওভারফ্লো হিডেন। কি করলাম দেখেন, বাইরে বের হতে দিবে না, কিন্তু জুমিং কিন্তু ঠিকই হবে। এতটুকু কাজ করার পরে যে রিলোড দিই, বুঝতে পারছেন এবার? এখন যদি আপনি ইমেজটাকে ধরে, এই যে ইমেজটাকে ধরে একটু ট্রানজিশন দিয়ে দেন, ওয়াল সরি লিনিয়ার 0.3 সেকেন্ড করে দেন। খুব কি কঠিন? এইটাই ব্যবহার করা হয়েছে আমরা আজকে যে প্রজেক্টটা করবো সেই প্রজেক্টের ভিতরে, সেম টু সেম একই কাজ করা হয়েছে। এখানে কি করা হয়েছে, নরমাল অবস্থায় জুম ইন করে রাখা হয়েছে, যখন হোভার করতেছি তখন জুম আউট হচ্ছে। নরমাল অবস্থায় 1.5, যখন হোভার করতেছি তখন 1 হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে আমরা গ্রেডিয়েন্ট একটু শিখে আসি। গ্রেডিয়েন্ট এটাকেও বন্ধ করে রাখি, যেহেতু এটা বুঝে ফেলছি, এটাও বন্ধ করে রাখি। এখানে আমি
টু নামে একটা ডিভ নিলাম, ডট টু উইথ করলাম আমি একটু বেশি করে দেই 400 পিক্সেল, হাইটও 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে একটা কালার দিয়ে দিই, সেভ দিই, চলে আসছে সলিড একটা কালার চলে আসছে। বাট আমি চাচ্ছি যে এই কালারটা গ্রেডিয়েন্ট আকারে হবে। গ্রেডিয়েন্ট কাকে বলা হয়? দুই বা ততোধিক কালারের সংমিশ্রণে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মিনিমাম দুইটা কালার থাকবে, ম্যাক্সিমাম যত ইচ্ছা আমি দিতে পারি, গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্টটা শেখার আগে আমরা একটু গুগলে সার্চ দিই সিএসএস গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট তো বুঝেন সবাই? জি, গ্রেডিয়েন্টটা হচ্ছে দেখেন এই যে একাধিক কালারের সংমিশ্রণে যে কালারটা তৈরি হয় এটা গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট তৈরি করতে হলে আপনাকে মিনিমাম দুইটা কালার রাখতে হবে, আর না হলে তো গ্রেডিয়েন্টের প্রয়োজনই নেই। আচ্ছা, এবার ক্লিয়ার আশা করি। এই গ্রেডিয়েন্টটা আবার দুই প্রকার গ্রেডিয়েন্ট। দুই প্রকার গ্রেডিয়েন্ট, এক প্রকারের গ্রেডিয়েন্ট হলো যে এক পাশ থেকে শুরু হয় আর এক পাশে গিয়ে শেষ হয়, যেটাকে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর এক প্রকারের গ্রেডিয়েন্ট হলো যে মিডল পয়েন্ট থেকে শুরু হয় চারিপাশে ছড়ায় যায় সূর্যের রশ্মির মতো। ঠিক আছে, ওটাকে বলা হয় ভুলে গেলাম, অবশ্যই আছে আচ্ছা দেখি এবার gradient types, রেডিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়, রেডিয়াল গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা আসলে কেন? W3 স্কোর্সে যাব, এখানেই দেওয়া আছে সবই, একই জায়গায় নিয়ে গেল আমাদের। আচ্ছা সমস্যা নেই, আমরা যেহেতু নামটা মনে চলে আসছে এই জন্য আর আমাদের খোঁজাখোঁজের দরকার নেই। এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মিডল পয়েন্ট থেকে চারিপাশে ছড়ায় যায়, আরেকটা হচ্ছে যে কোনো এক সাইড থেকে অন্য সাইডের দিকে যায়, এতটুকু ডিফারেন্স। তো চলেন আমরা প্রথমে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্টটা লাগে না বললেই চলে। ঠিক আছে, শতকরা আপনার দুই তিনটা লাগতে পারে, আর সবগুলোই লাগবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা যাই, তো গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমরা তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য নর্মালি আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখতাম, আর যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চান তাহলে লিখতে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, তখন আর কালার থাকে না, সেটা ইমেজে কনভার্ট হয়ে যায়। মনে থাকবে এতটুকু ডিফারেন্স আছে। এখানেও দেখবেন যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা, কোথাও কিন্তু কালার লেখা নেই। সো কালারটাকে ফেলাই দিই বা কমেন্ট করে রাখি, বলবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে বলে দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে দুইটা কালারের নাম দেন, রেড মাঝখানে একটা কমা দিবেন, দুইটা কালারের নাম দিবেন, মাঝখানে কমা দিয়ে দিয়ে লিখবেন। এতটুকু দিয়ে যদি সেভ করেন দেখি কি হয়। ঠিক আছে, বললাম যে দুটো কালার তো ঠিক আছে, কিন্তু ওই পাশে মাঝখানে যে ব্ল্যাকটা আসছে, কই ব্ল্যাক আসছে? এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে আস্তে আস্তে ডিপ হয়ে আস্তে আস্তে কম হয়ে গেছে, আস্তে আস্তে কম হয়ে গেছে। তো মাঝখানে ব্ল্যাক হয়ে গেছে, এটা রেড যখন ডিপ হয়েছে তখন আর অবাক কাণ্ড, আমি তো দেখতেছি না যে ব্ল্যাক হয়েছে। রেড এবং গ্রিনটা মাঝখানে মিশে গেছে, দুই কালারের মিশ্রণে একটা কালার তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি ফার্স্টে লিখলাম রেড, পরে লিখলাম গ্রিন। রেডটা শুরু হয়েছে টপ থেকে, গ্রিনটা বটমে চলে আসছে।
লজিক্যালি এমনি আসার কথা, কারণ আমরা জানি যে প্রত্যেকটা কন্টেন্ট ক্লক ওয়াইজ ঘুরে, প্রথমটা শুরু হয় উপর থেকেই, সেই হিসেবে ঠিক আছে। আমি চাচ্ছি যে না এরকম হবে না, আমি চাচ্ছি লেফট থেকে রাইটের দিকে যাবে, লেফট থেকে রাইটের দিকে যাবে, চাইতে পারি না? সেক্ষেত্রে কি হবে, এটা একটু ডিপলি বোঝাই আপনাদের, কারণ এটা আমাদের প্রায় লাগে, এটা আমাদের অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, কালারগুলো লেখার আগে, কালারের নামগুলো লেখার আগে বা কালারের এখানে যা খুশি দিতে পারেন, আমি নাম দিলাম, আপনি হেক্সা কোড বা আরজিবি যা মনে হচ্ছে দিতে পারেন, অসুবিধা নেই। এখানে লিখে দেন টু রাইট দিয়ে একটা কমা দেন, টু রাইট, তার মানে রাইটের দিকে যাবে। রাইট কোন কালারের নাম? লাল দেখাচ্ছে তাই? এটা একটা থিমের স্টাইল। ওকে, পারা গেছে তো? যদি রাইট থেকে লেফটের দিকে নিতে চাই কি বলবো? টু লেফট, একটা দিক দেখা দিলে অন্যটা নিয়ে টু লেফট। আমি যদি চাই যে এই কর্নার থেকে নিয়ে এদিকে আসবে, কি করব বলেন? আমি তো জানি যে আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি চেষ্টা করি যে আপনারা জানতেছেন কিনা, আপনারা বুঝতেছেন কিনা, সেটা ট্রাই করি। সে বোঝাতে হচ্ছে কি, ওই যে অটো যে লাল আসছে না, ওইটাও কি চেঞ্জ করা যায়? ও আচ্ছা, ওকে। উপরে ডান পাশে নিতে চাইলে কি করবো বলেন তো? এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। টু টপ, টু টপ রাইট, তাই তো? আচ্ছা দিয়ে দেখি আসে কিনা। টপ রাইট। অ্যালাইনমেন্ট কনসেপ্ট কতটা গুরুত্বপূর্ণ এবার বুঝছেন? অ্যালাইনমেন্টের গুরুত্ব কত বেশি, যে টপ, মিডল, বটম, লেফট, সেন্টার, রাইট, এটা খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। এখন তো আমরা যে কোনো জায়গাতে যে কোনো দিক ঘোরাইতে পারতেছি না, কোনো সমস্যা নেই। এটাকে অ্যাঙ্গেল আকারেও ঘোরানো যায়, অ্যাঙ্গেল আকারও। যেমন এত কিছু না লিখে এটা লেখা সবচেয়ে সহজ, ডিগ্রি ব্যবহার করে। হ্যাঁ, এখানে বলতে পারেন যে 0 ডিগ্রি, তার মানে কোথাও যাবে না, সে যেভাবে ছিল সেভাবেই থাকবে, ঠিক আছে। আপনি করে দিলেন 45 ডিগ্রি, হ্যাঁ দিতে পারবেন, ঘুরে গেছে না, কোনায় চলে গেছে না। তারপরে যদি দেন 90 ডিগ্রি, সে কোনটা কোন মানে ধরতেছে? ডিগ্রি ঘুরে কেমনে? 0 থেকে নিয়ে 45 কোনায় চলে আসে, 90 দিলে এই কোনায় চলে আসে, তারপরে আরো 45 যোগ করেন নিচে, তারপরে 180 দিলে একদম নিচে, এভাবে ঘুরতে ঘুরতে 360 পর্যন্ত যায়, তাই না? এই হিসাবে এটা ঘুরবে, আপনাকে ক্যালকুলেশন করে বুঝে নিতে হবে কিভাবে হবে না হবে। ওকে, সো 90 দিলে এখানে 90 সাথে 45 যোগ করেন, এখানে 180, এখানে 100, তারপরে এখানে এখানে, এভাবে করে করে যাবে। এটা আমার কাছে কেন জানি মনে হয় একটু বিরক্তিকর ডিগ্রিটা। আমি টপ রাইট দেওয়াটাই বেশি পছন্দ করি এবং এটাই বেশি ব্যবহার করি, তবে দুটোটাই স্ট্যান্ডার্ড, যেটা আপনার ইচ্ছা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এইখানে কি ব্যবহার করছে? এখানে দেখেন বটমে কালো, উপরে সাদা, কিছুই নেই, একদম ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এই কাজটা করার জন্য আমরা দেখেন একটু বুদ্ধি খাটাইতে পারি। যেহেতু টপ থেকে বটমের দিকে আছে, সেহেতু আমি টপে ট্রান্সপারেন্ট কালার দেব, বটমে ব্ল্যাক কালার দেব, পারি না? লিনিয়ার গ্রেডিয়েন্ট, কোনো ডিগ্রি দরকার নাই। প্রথম কালারটা হলো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে একদম স্বচ্ছ কালার, কিছুই দেখা যাবে না। আর নিচে হচ্ছে আমার ব্ল্যাক কালার, দেখে কি হয়, হয়ে গেছে না? এটা সাদা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে সাদা, এর জন্য সাদা মনে হচ্ছে, আসলে সাদা না। আমরা চাইলে ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে অনেক সময় আপনি চাইতে পারেন যে আপনি বলবেন যে আমি এখানে তো 50% রেড আছে, 50% আছে গ্রিন, আমি রেড রাখবো 5% বা 10%, আর গ্রিনটা থাকবে 90%। হতেও তো পারে, এরকম লাগতে পারে আমাদের।
সেটা কিভাবে করব? এই যে রেট স্পেস দিয়ে বলে দেন 10%। তাহলে কিন্তু অপাসিটি কাজ করবে, অপাসিটি কাজ করবে মানে এটা ইয়ে করার জন্য। এরপরে এখানে বলে দেন, কাজ করবে না কেন? অবশ্যই করবে, ট্রাই করে দেখবেন। দুইটি কি দেওয়া না একটা দিলে হয়েছে? টোলটা পাল্টা হয়ে গেছে তাই? এভাবে তো কাজ করার কথা। 5% করে দিই, 90% করে দিই। 5% এটা 5% হচ্ছে না। এটা 100% লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100% পুরো 100% হওয়ার দরকার নেই, দরকার নেই। ঠিক আছে? রেট তো বা এখানে হচ্ছে না, এর বোঝা যাচ্ছে না আসলে, গ্রেডিয়েন্ট তো এই জন্য বোঝা যাচ্ছে না, কালারটা মিশে চলে আসছে। আচ্ছা আমি একটা কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে না। আমি এখানে করে দিই 60% আর এখানে করে দিই 40%। এবার ঠিকই বুঝবেন, এবার বুঝছেন? 60% 40% নিচে, এবার নিচে গ্রেডিয়েন্ট গেল কোথায়? এখন হলো কনফিউশন তৈরি করার পালা, কেবল শুরু। ঠিক আছে? তো এটা ব্যাপারটা হচ্ছে, যদি আপনি উপরেরটাকে বা প্রথম যে কালারটা ব্যবহার করবেন সেটা যদি 50%-এর উপরে হয়ে যায় তাহলে গ্রেডিয়েন্ট থাকে না। 50% নিচে হলে গ্রেডিয়েন্ট থাকে। খালি উপরেরটার ক্ষেত্রে না, উপরে প্রথম যে কালারটা ব্যবহার করবেন সেটা ক্ষেত্রে, উপরে নিচে না। ঠিক আছে? আমি উপরেরটা আমাকে মাস্ট বি 50%-এর নিচে রাখতে হবে। যেমন আমি এখানে 45% যদি রাখি আর এখানে যদি আমি 55% রাখি, হালকা একটু গ্রেডিয়েন্ট পাবে এখানে। আবার গ্রেডিয়েন্টটা এই পর্যন্ত আসবে, গ্রেডিয়েন্টের যে মানে যে কালারের মিশ্রণটা সেটা সে এই পর্যন্ত আসবেই আসবে। এখান থেকে সে মিশ্রণটা শুরু করে, একদম মিডল পয়েন্ট থেকে সে মিশ্রণটা শুরু করে। এখন দুইটার ভিতরে কমন যে স্পেসটা পায়, যেমন 45-55, মাঝখানে মাত্র 5% বা 10% কমন পাইছে, সে 10% জায়গায় সে কালারের মিশ্রণটা করতে পারছে। যখন আরো বেশি পাবে আরো বেশি কালারের মিশ্রণ করবে, এভাবে করে করে সে আগাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? মানে রেশিওটা যত বেশি দেবো হ্যাঁ, ততই হবে। এজন্য এখানে যদি আপনি 50% পর্যন্ত নিয়ে আসেন তাহলে সেখানে তো একদম জিরো হয়ে যায়, কালারটা মেলানোর জায়গাটা হয়ে যায় জিরো। এই কারণে আর সে কালারটা মেলাইতে পারে না। তো যদি আমার এরকম প্রয়োজন হয় যে উপরের পার্টটা আমার বেশি লাগবে, নিচের পার্টটা কম লাগবে, তখন কি করব? এটা হচ্ছে প্রশ্ন। মনে করেন আমি লালটা লাগবে আমার এই পর্যন্ত, সবুজটা লাগবে উপর পর্যন্ত, তাহলে আমার সবুজ কালারটা থাকবে উপরে, লাল কালার থাকবে নিচে, এই তো। এখানে প্রথম যে কাজটা করবেন, কালারটাকে চেঞ্জ করে দেন, রেডটা করে দেন পরে। বুঝি নাই? ফার্স্টে এইভাবে রাখেন, এরপরে রেডটাকে আমি বেশি করে দিই, গ্রিনটাকে কমাই দিই। সাপোজ আমি গ্রিনটাকে করে দিই 2%, আর রেডটাকে কিছুই করলাম না আমি। কাজ হচ্ছে না? আচ্ছা এখানে বলে দিই, দেখি এখানে কোনো ব্যবহার আছে কিনা দেখি। এভাবে তো করছে। ভালো, তো আমাদের পুরস্কার দেওয়া উচিত। আপনাদের ঘরে বসে চন্দ্রগ্রহণ দেখাই দিচ্ছি আমি। আচ্ছা তাহলে একটা কাজ করি, এখানে বলে দিই 30% একটু বাড়াই দিই। এটা হচ্ছে ঠিক, কিন্তু আমাদের চোখে লাগতেছে না, আমাদের চোখে লাগতেছে না। আমি একটা কাজ করি, 0% যদি করে দিই, কিছুই হবে না, উপরের দিকে চলে গেছে। আর একটা কমাই দিই, যেহেতু হচ্ছে না সেহেতু আমরা একটু -10% করি, আরো উপরে উঠে যাচ্ছে। এবার ঠিক আছে? মাইনাস করে ইয়ে করতে হবে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু করবো।
এখন আমাদের প্রয়োজন ছিল রেডটা উপরে গ্রিনটা নিচে, এখানে বলে দেন টু টপ। ক্লিয়ার? আচ্ছা মানে ওটা আগে দেওয়া যাবে না কিন্তু একটু অ্যালাইন দিয়ে অ্যালাইন দিয়ে ঠিক করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, সো এভাবেই আমরা আশা করি কাজ করতে পারবো, মনে হয় না কোনো অসুবিধা হবে, তাই তো? সো এবার আমরা চলে যাই আমাদের মেইন কাজে। এই সেকশনটা আমরা তৈরি করব আজকে। এতটুকু ধরে আমরা বুঝি, মোটামুটি আমরা ভালো করে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। স্যার ইন্ডেক্স, হ্যাঁ বলেন। একটা ছোট কথা আছে। কথাটা হলো কি, আপনি বলছিলেন H1 একবার ব্যবহার করা যাবে, তো ওইখানে ও H1 ব্যবহার করছে কোথায়? মানে ওয়েবসাইটে এখানে কোথায় ব্যবহার করছে তাই খুঁজে বের করবেন, আপনার দায়িত্ব দেওয়া থাকলো। আপাতত ওয়েট করেন, আমি তো বলছি এগুলো আপনি দেখাবো, টেকনিক আছে বুঝছেন, কিছু টেকনিক আছে এই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই সেকশনের নাম দিতে পারি কি? ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ দিতে পারি না? ক্যাটাগরিজ স্টার্ট, দেন কন্ট্রোল ডি। সিএসএস এ কমেন্ট করার পরে অনেক সময় সাজেশন দেখায় না, সাজেস্ট করে না। সিএসএস এ কমেন্ট করার পরে কমেন্ট করার পরে মার্জিন দেখার পরে আমাকে কিভাবে সাজেস্ট করে ডেস্কটপে, কিন্তু আমি সাজেস্ট করে না কমেন্ট করার পরে। তখন হচ্ছে কি করতে হবে, কন্ট্রোল সেন্টার চালু সাজেস্ট করবে না কেন, আমি সেটা বুঝতে পারিনি। সিএসএস এর ক্ষেত্রে হ্যাঁ বুঝতে পারছি কি বলছেন। মানে এখানে আপনি একটা ডট দিবেন, কিছু একটা লেখা আসবে এরকম সাজেস্ট করে না। বিএস কোড না ব্র্যাকেটে, ব্র্যাকেটে সব জায়গা করে না, এর জন্য আলাদা এক্সটেনশন নিতে হয়। ঠিক আছে, সিএসএস ক্লাস সাজেশন নামে এরকমটা আছে, এক্সটেনশন আছে। আচ্ছা, সো ফার্স্টে আমাকে নিতে হবে ক্যাটাগরিজ বিজি, দেন ক্যাটাগরিজ। আর আমরা এখানে কিছু কমন ক্লাস তৈরি করছিলাম, মনে আছে? এই যে বিজি এরিয়া এবং কন্টেইনার। সো এখানে বলে দেন বিজি হাইফেন এরিয়া, আর এখানে বলে দেন কন্টেইনার। আচ্ছা, দেন এখানে আমি কমেন্ট করে ফেলি। কথা বলেন না, কথা বলেন না, জিজ্ঞাসা করলে আমাকে জিজ্ঞাসা করবেন, কথা বলেন কেন? এরপরে এটা হচ্ছে আমার কমন সিএসএস। কথা বলে পিছনে পাঠাই দেবে, একদম পিছনে কোনায়। এই বিজি এরিয়াটা আমরা কমন রাখছি তাই না, আর কন্টেইনারটা রাখছি, এটাও কমন। সো এই দুই কমন ক্লাস নেমটা আর আমার ব্যবহার করা যাবে না। আমার যত সিএসএস করব এই ক্লাস নিয়ে এবং এই ক্লাস নিয়ে, এই তো। সো ক্যাটাগরি বিজিটাকে আমি ধরি, এই ক্লাসের ভিতরে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিলেটেড কাজগুলো আমরা করব। সেখানে আমি একটা কালার দিয়ে ফিল করে রাখি আপাতত। ওয়েবসাইটে যেটা আছে ওইটাই দেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটে ওয়েবসাইটে কালার দেওয়া তো মনে হয়নি, আছে স্যার, সাদা থেকে একটু গ্রে আছে। একটা গ্রে কালারের মতো দেওয়া আছে। আচ্ছা, দিয়ে দিলাম। সাপোজ কালারটা সব ওয়েবসাইটে ইউজ করে। এই ধরনের কালার দিয়ে দিলাম। এরপরে আমরা ভিতরে কন্টেন্টটা ধরি। এটার নাম ছিল ক্যাটাগরিজ। এটা একটা হাইট দিয়ে দিই আমি, হাইট দিলাম সাপোজ 750 পিক্সেল, সেভ দিই। বা এখান থেকে আমরা মেপে আসতে পারি হাইটটা কত হতে পারে। এখান থেকে শুরু, ওইখান থেকে তো বলছি স্যার, হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে লেখা সেখান থেকে শুরু। স্লাইডার থেকে এখান থেকে কন্টেন্টের এখান থেকে 628 পিক্সেল দেওয়া আছে, 628। আমি এখানে 650 দিই, 650।
সেভ করলাম, index.html, তাই না? আসছে, এই যে একটা কালার চলে আসছে, গ্রে ধরনের একটা কালার চলে আসছে। এখন আমরা এখানে কয়টা সেকশন আমার প্রয়োজন, কয়টা এরিয়া প্রয়োজন বলতে পারেন? গুনেন কয়টা এরিয়া প্রয়োজন, প্রথমে দুই লাইন কয়টা ডিপ নেব এখানে? প্রথমে দুই লাইন দিব। প্রথম আমরা তো দুইটা ডিপ নিয়েছি, এখানে আমার কন্টেনার এরিয়া তৈরি করে ফেলছি। এখানে আমাদের এরিয়াগুলো নিতে হবে, ভিতরে যে কয়টা এরিয়া হবে সে কয়টা নিতে হবে, তাই না? প্রথমে উপরে একটা, কোথায় না আমি বলি না, আমি বলছি মোট কয়টা, টোটাল কয়টা, এক দুই তিন চার পাঁচটা। কয়টা? ওর দুইটা নিয়ে হতো, দুইটা নিয়ে তার ভিতরে সেকশন। প্রথমে হচ্ছে দুইটা নিব, তারপর ঠিক আছে, কিন্তু মোট মিলে তো 5টা হবে। পাঁচটা। পাঁচটা? উপরে একটা উপরে একটা, আচ্ছা, এবার আমি দেখি কয়টা নেওয়া যেতে পারে। এটার জন্য একটা, দেন এখান থেকে নিয়ে এই টোটাল ইমেজের জন্য একটা, কয়টা হলো? এইখানে এটার জন্য একটা, কয়টা হলো? কয়টা? চারটা, এটা পাঁচটা। পাঁচটা। এবার ভাইয়া যেটা বললো, এই পাশের জন্য যদি একটা নিই, এই পাশের জন্য একটা নিয়ে ওর মধ্যে বাকি তিনটে এত কষ্ট কেন করবো আমরা? সেই সে করা যাবে, অসুবিধা নেই, আপনি করতে পারবেন, বাট এত কষ্ট কেন করবো? স্যার দেখাইছিল দুই আমি দুভাবে দেখাইছিলাম, মনে আছে? দুইভাবে দেখাইছিলাম। আচ্ছা, এরপরে যার কনফিউশন থাকে আমি আবার দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। তিনটা সেকশন সরি পার্সেন্টেজ ঠিক আছে, তাই? ওয়েবসাইটে আচ্ছা, এবার আমি দেখি, মনে করেন আমি এখানে বলে দিলাম শুধু ক্যাট লিখলাম, মানে ক্যাটাগরি টাইটেল, উপরের সেকশনটার জন্য এটা আমি রাখলাম, রাখতে পারি তো? আচ্ছা, দেন আরেকটা নিলাম, যার নাম দিলাম বিগ আইএমজি, বড় ইমেজটা। এরপরে নাম দিলাম SM, মানে স্মল আইএমজি 1। নামগুলো কি আপনি সাজাচ্ছে দেখতে পাচ্ছেন? আপনার নাম খুঁজে পান না। 2 স্মল আইএমজি বলতে আমি এটাকে মিন করতেছি। এরপরে এটাকে আমি বলতে পারি যে মিডিয়াম আইএমজি, মিডিয়াম, MD মানে মিডিয়াম আইএমজি, সরি আরেকটা নিতে হবে, হ্যাঁ 2। প্রথম নিতে হবে আমার এটাকে, এই যে এটাকে, দেন নিতে হবে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, আমরা নিয়ে ফেলছি। ওকে, এবার আমরা সিএসএস গুলো করা শুরু করি। এতটুক সিএসএস আমার করা আছে, এতটুকু আমি কপি করি, না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? ক্যাট টাইটেল। সো এখানে আমি টোটাল যে এরিয়া দিয়েছি, টোটাল যে হাইটটা দিলাম, তার থেকে কিছু অংশ এই টাইটেলের জন্য আমাকে বরাদ্দ করতে হবে, তাই না? টোটাল লাগছে কত? আমি 650 পিক্সেল। সো এখান থেকে কতটুকু রাখবো? 50। পার্সেন্টেজ এসে করলে হবে হাইটের জন্য পার্সেন্টেজ দেব না, আমরা পার্সেন্টেজ দেব হচ্ছে উইথের জন্য, ঠিক আছে? সো এখানে আমি বলে দিলাম যে হাইট করে দিলাম সাপোজ 50 পিক্সেল, উইথ কতটুকু হবে? উইথ কন্টেইনারের পুরোটা 100%। কন্টেইনারের পুরোটা হবে না, তার মানে কত? 100% হবে না? বুঝতে পারছেন ম্যাম? সবাই বুঝতে পারছেন? 100%। জাস্ট ফিল কালার দিয়ে দিই একটা, আমি এখানে কালারের জন্য এই কালার প্লেটটা ওপেন করে রাখি, আর না হলে ম্যামের কষ্ট হচ্ছে। এটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালার, সেভ করি, আসছে তাই না? আমার মনে হয় একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। কন্টেইনারেরই ছোট হবে। তো 650, এখান থেকে 50 ব্যবহার করছি। আমি একটা কাজ করি, এখানে 680 দিই, এখানে করে দিই 80। ক্লিয়ার? এবার মনে হয় একটু ঠিক আছে। দেন একটা আমার করা শেষ, একটার কাজ আমার শেষ। কপি করি, পেস্ট করি,
এবার আমি সেকেন্ডটা করব, তার মানে এই যে বিগ ইমেজটা, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। বুঝতে পারছেন কি করলাম? এটার উইথ হবে কত বলেন তো? 50%। আচ্ছা, যদি আমি উইথ 50% দেই তাহলে কি এই মাঝখানের মার্জিনটা কি পাবো? পাবো না, তাই না? তার মানে এখানে ধরেন আমি 20 পিক্সেল মার্জিন রাখবো, 20 পিক্সেল মার্জিন রাখবো, তার মানে এইটা 50% থেকে 10 পিক্সেল কম, 40%, তাই না? 40 পিক্সেল, 45% দিলে হবে। না, তুমি 60-40% দিলেও ক্যালকুলেশন করে দেবো। 50% মাইনাস 10 পিক্সেল, কোনো প্রবলেম? হাইট কতটুকু হবে? 680 থেকে আমি 80 ব্যবহার করে ফেলছি, বাকি থাকবে 600। খুব কি কঠিন মনে হচ্ছে? 600 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করে দিই। সেভ করি, আসছে, চলে আসছে। ডান পাশে মার্জিনটা আমি এখানে বসাই দিতে পারি, তো বসাই দিই, কোনো অসুবিধা নেই। মার্জিন রাইট করে দিলাম। আচ্ছা, মার্জিনটা পরেই করি, তাহলে আপনাদের জন্য একটু ভালো বুঝতে সুবিধা হবে। এটাকে আবার কপি করি, পেস্ট করি, না একটু পরে দিই। এবার আমরা ধরবো স্মল ইমেজ 1 যেটা, সেটাকে ধরি। বিগ ইমেজের কাজ আমার শেষ। স্মল ইমেজ 1 উইথ হবে কত বলেন? 25% হ্যাঁ 25% দিলে এটার উইথ হবে কত? মার্জিন আমার একটা মার্জিন আছে, 25% মাইনাস 10। মাইনাস কত? 10। 10 পিক্সেল। 5 যাবে, দুইটা এক থেকে দেওয়া যায়। এখানে 10 পিক্সেল ফাঁকা রাখবো, এই 10 পিক্সেল এটাকে দিয়ে দিই 5, এটাকে দিয়ে দিই 5, তাহলে দুটো সেম টু সেম থাকতেছে। বুঝাইতে পারছি? আর একটা রাইট জি জি, একটা মার্জিন আমি একটাই দিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু ওয়েটটা যদি বরাবর না রাখো তো একটু বড় একটু ছোট দেখা যাবে। আচ্ছা 25% মাইনাস 5 পিক্সেল। 25% দিলাম কেন? আমি তো 50% দিতে পারতাম। 50 এর এটা তো আমার আমি যেহেতু এখানে আলাদা কোনো ডিপ তৈরি করিনি, আলাদা প্যানেলস তৈরি করিনি, সেহেতু হ্যাঁ, সেহেতু আমার এটা তো মানে 25%ই হচ্ছে, যদি আমি আলাদা একটা বক্স আটটা ডিপ দিতাম তাহলে আমাকে 50% নিতে হবে। ক্লিয়ার এবার? আচ্ছা, দুইভাবে করতে পারেন আপনারা যেভাবে সুবিধা হয়, তবে আমার কাছে মনে হয় এভাবে করতে সহজ, কোড অনেক কম লাগে। আচ্ছা, হাইট কত হবে? এখানে দেখেন ক্যালকুলেশন করতে হবে, নিচে একটু মার্জিন আছে 10 পিক্সেল, তার মানে টোটাল ছিল কত? 600 সম্ভবত। 600 থেকে 10 পিক্সেল কমাইতে হবে, তার মানে 790 পিক্সেল। 790 পিক্সেলের অর্ধেক হবে 590 পিক্সেল। 590 পিক্সেলের অর্ধেক হবে 590 পিক্সেলের অর্ধেক হবে। এইটার ক্যালকুলেশন না করলেও চলে, কারণ পার্সেন্টেজ দিয়ে করতেছি না যেহেতু, সেহেতু ক্যালকুলেশন না করলেও চলে। আমি সরাসরি ক্যালকুলেশন করে উত্তরটা বসাই দিই। 295 হয়, তাহলে তো হয়ে গেল 295 পিক্সেল। সবাইকে বুঝছেন বিষয়টা? না বুঝে সামনে আগাবেন না, ঠিক আছে? প্রয়োজনে একটু আস্তে আস্তে আগাই। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দিয়ে দিলাম, একটা গাঢ় কালার হয়ে যায়, এটা দিই। সেভ করি, আসছে, চলে আসছে। এখন ফ্লোট লেফট করব। কাকে ফ্লোট লেফট করব? এটাকে 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 এবং এটাকে, তাই তো? সবগুলোই করতে হবে না? সবগুলো করতে হবে, নাহলে তো উপরে উঠে যাবে, নিচেরটা নিচে চলে যাবে। হ্যাঁ, আমি যদি ওই উপরের বারটাকে যদি ফ্লোট না করি, তাহলে তো এইগুলো উঠে ফ্লোটে মানে বাইরের উপর দিয়ে উঠে যাবে। কারো ওনার কথার সাথে কারো দ্বিমত আছে? কারো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি বলছিলেন যে আমি যেটাকে ফ্লোট করব, মানে যার পাশে নেব সেটাকে ফ্লোট করব। আচ্ছা, দেখি কি হয়। আমি বিগ ইমেজটাকে ফ্লোট লেফট করি আর এটাকে ফ্লোট লেফট করি, সেভ করি।
উপরে যাওয়ার কোনো যৌক্তিকতাই তো নেই, কারণ এই জায়গা তো সে দখল করে বসেই আছে। ওটা তো আজকে আগে ওয়েটটা দেওয়া আসে হতো। ওয়েটটা এসে নিছে ও তো ফিক্সড। এ তো এই জায়গাটা বসেই নিয়েই নিছে সে। ও তো জায়গা ছাড়ি দিচ্ছে। আচ্ছা, আপনার যে লজিকটা ছিল যে এটা পজিশন এটা জায়গা যেহেতু ছেড়ে দিয়েছে, এ তো এর উপরে চলে আসার কথা ছিল, হ্যাঁ। তাহলে এর উপরে কেন আসবে? সে তো একেবারে উপরে চলে আসার কথা ছিল। না না পুরো ওয়েবসাইটের উপরে চলে আসার কথা এটা ছিল। একই ডিপে না একই না, এটা লজিক না। লজিক হচ্ছে যে ফলোটাস জায়গা থাকলে যাবে, না থাকলে তো যাবে না থাকলে তো যাবে না। এক্স অ্যাবসলিউট পজিশন অ্যাবসলিউট আছে এখানে। বুঝতে পারছেন? আচ্ছা, দেন 1 নম্বরটা যেহেতু আমার করা হয়ে গেছে, কপি করি, কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে সেম টু সেম যে কন্টেন্ট আছে তাই আমার প্রয়োজন হবে, তাই না? কপি করি, তো ওইটা 2 করবেন না, মানে জায়গায় 2। হ্যাঁ এটাকে অনেক জায়গায় 2 করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, থাক এতটুকু থাক, সেভ করি। পারা গেছে? এই যে সে আমি ক্যালকুলেশন করে 10 পিক্সেল লাগছিলাম, টোটাল 20 পিক্সেল লাগছিলাম, এখানে 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল, সেই 20 পিক্সেল জায়গা এখানে রয়ে গেছে। এখন আমি একটা কাজ করি, এই বিগ আইএমজি এটাকে আমি বলে দিই মার্জিন রাইট, যেহেতু বাহির থেকে 10 পিক্সেল, আর স্মল ইমেজ 1 যেটা সেটাকে বলে দিই মার্জিন রাইট 10 পিক্সেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার লাগবে কোনটা? মিডল ইমেজটা। আমার মিডল ইমেজটা নিয়ে আসি। মিডল ইমেজের জন্য আমার ক্লাস নিয়েছিলাম MDIMG। উইথ হবে কত? ওইটা হচ্ছে 10 না, কত আছে? বলেন কত? 50% মাইনাস 10%। হ্যাঁ, 50% মাইনাস 10%। পিক্সেল। আমার এখানে 50% মাইনাস 10 পিক্সেল নেওয়াটা ভুল হয়েছে, খেয়াল করছেন কেন? কারণ হলো 50% মাইনাস 10 পিক্সেল হবে না, মাইনাস 5 পিক্সেল হবে। 5 পিক্সেল দিয়ে দেবো বাম পাশের এলিমেন্টকে, আর 5 পিক্সেল দিয়ে দেবো ডান পাশের এলিমেন্টকে, তাহলে দুপাশটা সমান সমান থাকবে। আপনি তো এক সাইডে দিছেন না। আমি তো এক সাইডে নিয়ে ফেলছি, বুঝতে পারছি বিষয়টা? একটা কাজ করি, আমি এখানে ক্যালকুলেশন করছিলাম কোথায়, 5 পিক্সেল করে দিই। ব্যাপারটা বুঝতে পারি না। আমরা দুই দিকে ব্যাপারটা আমি বুঝতে পারি না। আচ্ছা, এটা একটু কনফিউশন। আচ্ছা, এটা বাদ দেন, 10 পিক্সেলই থাকুক, 10 পিক্সেল থাকুক, কোনো অসুবিধা নেই, একই তো আছে। এখানেও তাহলে আমাকে বলতে হবে উইথ, সরি কত হবে? 50% মাইনাস 10 পিক্সেল। হাইট কত হবে? এই যে এখানে করছিলাম হাইট 295 পিক্সেল। কিভাবে ক্যালকুলেশন করছিলাম মনে আছে? যে এখান থেকে টোটাল হাইট, তার থেকে 10 পিক্সেল বাদ, 10 পিক্সেল বাদ দিলে যা হয় সেটাকে 2 ভাগ করে এখানে 1 ভাগ দিয়ে দিছি, এখানে 1 ভাগ দিয়ে দিছি, ঠিক আছে? সেই হিসাবে 1 ভাগে পেয়ে গেছে হচ্ছে 295 পিক্সেল। স্যার কপি করেন। আচ্ছা, ওইখানে যখন 10 পিক্সেল আমরা বাদ দিছি, এটা তো 10 পিক্সেল বাদ দেওয়ার দরকার নাই, মার্জিনটা একটাই দিচ্ছি। কোন জায়গায় কোন জায়গায়? মার্জিন যদি দুইটাই দিতে তো বেশি হয়ে যাবে না? দেখে কি হয়। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয় নাই, ব্যাকগ্রাউন্ড কালার এটা, এবং ফ্লোট লেফট। এখানে আমি 10 পিক্সেল যেহেতু দিচ্ছি, সেহেতু এখানে 10 পিক্সেল দেওয়ার দরকার নেই, কমানোর দরকার নেই, তাই তো? সেই হিসাবে এখানে আমি 50% করে দিই। ঠিক আছে। আর এই যে নিচে আমি 10 পিক্সেল জায়গা ফাঁকা রাখছিলাম, এটা আমি টপে দিয়ে দিই, মার্জিন টপ। এটা অনেক ভাবে করা যায়, যে যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক আছে, আমি এখানে এই টোটাল যে ডিপটা, সেই ডিপটার 10 পিক্সেল কমাই মার্জিন দিয়ে রাখছি 10 পিক্সেল এখানে। আপনি চাইলে যে এইটাকে 10 পিক্সেলের জায়গা 5 পিক্সেল কমাইলেন, আর 5 পিক্সেল রেখে দিলেন ডান পাশের কন্টেন্টকে, সেই 5 পিক্সেল অর্ধেক দিলেন এখানে, অর্ধেক দিলেন এখানে, আর এখানে দিয়ে দিলেন ফুল, ঝামেলা বেশি হয়ে যায়। যে কারণে আমি একবারে দিয়ে দিচ্ছি।
যখন আমরা এই কাজগুলো করব, একটু অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব, তখন এত ক্যালকুলেশন আমাদের দরকারই হবে না, খুব ইজিলি করে ফেলতে পারবো, কোনো ক্যালকুলেশন প্রয়োজন হবে না, ঠিক আছে। প্রসেসটা শেখা বাট এখন যদি এই ক্যালকুলেশন যদি বুঝতে না পারি, তখন আমরা ওই এলিমেন্টগুলো ব্যবহার করতে পারবো না, বুঝে আসছে। আমরা সেকশন তৈরি করতে পারছি, কন্টেন্ট মানে নেওয়া কোনো ব্যাপারই না, কন্টেন্ট ব্যবহার করার কোনো ব্যাপারই না। চলেন তাহলে আমরা কন্টেন্ট নিয়ে আসি। এখানে প্রথমে একটা দাগ আছে, দেন একটা H2 আছে, একটা প্যারাগ্রাফ আছে। আমি H2টা নিয়ে আসি, কপি করে এটাকে, দাগটা আমি দেখাচ্ছি কিভাবে আনবো। এটা হচ্ছে আমার এই যে ক্যাট টাইটেলের ভিতরে H2, দেন সরি পেস্ট করে দিলাম, দেখে আসছে কিনা, চলে আসছে। বুঝে নেই, প্যারাগ্রাফটাও নিয়ে আসি, কপি করি, পেস্ট করলাম, সেভ করলাম, আসছে। পুরো লেখাগুলোকে যদি আমি মিডলে আনতে চাই, দুইভাবে আনা যায়। একটা হচ্ছে H2 কে ধরে বলবেন টেক্সট লাইন সেন্টার, মাঝখানে আসবে, প্যারাগ্রাফকে ধরে বলবেন টেক্সট লাইন সেন্টার, মাঝখানে চলে আসবে। আরেকটা হচ্ছে এই H2 এবং প্যারাগ্রাফ উভয়টা যেই প্যারেন্টস এর ভিতরে আছে, সেই প্যারেন্টস কে বলে দেবেন টেক্সট লাইন সেন্টার, তাহলে ভিতরে যা কিছু আছে সবকিছু মাঝখানে চলে যাবে। হ্যাঁ, প্যারেন্টস কে ধরে দাও, ভালো, এক লাইন কম লিখতে হয় আমাকে। প্যারেন্টস হলো এই ক্যাট টাইটেল, এটা হচ্ছে প্যারেন্টস। সো প্যারেন্টস কে ধরে আমি বলে দিলাম টেক্সট লাইন সেন্টার, দেখে আসে কিনা, আসছে তো। এবার আমরা দাগটা তৈরি করা শিখি, এটা কিভাবে তৈরি করতে হবে। সো একটা দাগ আমি বানাবো, আর কিছু বানাবো না। একটা দাগ বানানোর জন্য একটা উইডথ লাগবে, একটা হাইট লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, তাই তো। উইডথ লাগবে, হাইট লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। সো উইডথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য তো আমার একটা ট্যাগ লাগবে। আমরা একটা ট্যাগ শিখছিলাম না, আলো মার্কার ট্যাগ, স্প্যান। এই দেখেন স্প্যানের কাজ। আমি একটা কাজ করি, একটা স্প্যান ট্যাগ নেই, স্প্যান ট্যাগ সেভ করলাম, কি সরি কিছুই লিখলাম না, সেভ করলাম, কারণ কোনো কন্টেন্ট আমি দেব না। আচ্ছা, এরপরে স্প্যান ট্যাগটাকে ধরি আমরা, কার্ড টাইটেলের ভিতরে যে স্প্যান ট্যাগটা। সো কার্ড টাইটেল পর্যন্ত আমার ধরা আছে, এটাকে কপি করি, কপি করে পেস্ট করে। আপনারা চাইলে এখানে একটা ক্লাসও নিতে পারেন, যেমন এখানে ক্লাস নেওয়া যায়, লাইন নামে একটা ক্লাস নিতে পারেন। ওকে, আমি ক্লাস দিয়ে করি, ক্লাস দিয়ে করাটা স্ট্যান্ডার্ড, ভালো অভ্যাস আর কি। ক্লাস দিয়ে কাজ করাটা হচ্ছে ভালো অভ্যাস। সো এখানে আমি একটা উইডথ দিয়ে দিলাম, সাপোজ উইডথ করে দিলাম 40 পিক্সেল, হাইট করে দিলাম আমি 40 পিক্সেল, সরি হাইট তো 40 পিক্সেল হবে না, 4 পিক্সেল করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার সেটা জুম ইন করি, সবুজ। এখানে একটা কালার পিকার আছে, কালার জিলা নাম, এটাকে অ্যাড করতে পারেন আপনারা আপনাদের ওয়েবসাইটে মোজিলা ফায়ারফক্সে। এখানে সার্চ দেবেন কালার জিলা, চলে আসবে, ক্লিক করেন, হ্যাঁ এক্সটেনশন। আমার যেহেতু অ্যাড করা আছে সেহেতু এখানে কিছুই আসতেছে না, আপনাদের এখানে অ্যাড করার অপশন থাকবে, লেখা থাকবে যে অ্যাড টু ফায়ারফক্স, দিলে এরকম একটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ করা যায়, অনেক আছে আপনার যেটা সুবিধা। লাভ কি, ক্লিক করে টান দেন, এই দাগের উপর রাখেন, ক্লিক করেন, আপনার এই কোডটা কপি হয়ে যাবে, কালার কোডটা কপি হয়ে যাবে, বসাই দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করেন, আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা ফালাই দিই, রেড দিয়ে দেবো, তাই আমার মনে হয় আসেনি। আমি একটা মার্জিন টপ দিই, মার্জিন টপ দিয়ে দিই 15 পিক্সেল, আসেনি, ঠিক আছে। আচ্ছা, এবার আসবে। আচ্ছা, যেহেতু ডিসপ্লে নিয়ে অনেক কাজে শিখছেন আপনারা, বলে দিই।
একটা ইনলাইন ট্যাগকে যদি আপনি ব্লক ট্যাগে কনভার্ট করতে চান তাহলে হচ্ছে ডিসপ্লে ব্লক ব্লক, আর একটা ব্লক ট্যাগকে যদি ইনলাইন ট্যাগে কনভার্ট করতে চান তাহলে হচ্ছে ডিসপ্লে ইনলাইন শুধু ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, আর যদি চান যে সেটা ব্লক ট্যাগ হবে না বরং ব্লক ট্যাগের মতো আচরণ করবে তাহলে হচ্ছে ইনলাইন ব্লক। মার্জিনটা ছাড়ার ক্ষেত্রে ইনলাইন হ্যাঁ, যদি আমি এখানে ব্লক ট্যাগ দিতাম দেখেন কি হয়। ব্লক ট্যাগ দিলে যদিও এখানে বোঝা যাবে না বিষয়টা, সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা দখল করে নিয়েছে, যে কারণে বামে কোনায় চেপে গেছে। আমি এখানে উইথ যদি ফালাই দিই, উইথটাকে যদি ফালাই দিই তাহলে বোঝা যাবে। বুঝছেন, লেফট থেকে রাইট পর্যন্ত পুরো নিয়ে নিয়েছে ব্লক করার কারণে, কারণ স্প্যানটা হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, সেটা এখন ব্লক ট্যাগ হয়ে গেছে। ঠিক একইভাবে একটা H2 কে যদি আপনি বলেন ডিসপ্লে ইনলাইন তাহলে সে ইনলাইন ট্যাগে পরিণত হয়ে যাবে, ইনলাইন ট্যাগে যে আচরণ করে সে আচরণগুলো করবে। আর এই যে মার্জিন টপ পাওয়া, মার্জিন বটন পাওয়া, এগুলো হচ্ছে ব্লক ট্যাগের কি বলা হয় ক্ষমতা, ঠিক আছে, ব্লক ট্যাগের আচরণ। সো একটা ইনলাইন ট্যাগে এই আচরণগুলো গ্রহণ করতে পারে না। আমরা যদি চাই যে ট্যাগটাকে আমি ব্লক ট্যাগ বানাবো না, বাট ব্লক ট্যাগে যে আচরণগুলো করে সে আচরণগুলো করুক, সেক্ষেত্রে ডিসপ্লে ইনলাইন। ক্লিয়ার হবে সবার কাছে? আচ্ছা, সেখানে আমরা বলে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লকটা বেশি ব্যবহার করার প্রয়োজন হবে, অন্যগুলো অতটা ব্যবহার করার প্রয়োজন হয় না। এবার আসছে স্যার ওইখানে তো একটা কালার নিয়েছিলাম, সেই কালারটা কোথায় কোথায় কমেন্ট করে রাখছে, যে কমেন্ট করে উঠাই দিয়েছে যেন দেখা যান না যায়। আচ্ছা, এখানে নিচে দেখেন আরেকটা কালার দেওয়া আছে, আরেকটা কালার। এটা কিভাবে তৈরি করব? কিভাবে তৈরি করব? আমি একটা পদ্ধতি দেখাই দিই, বাকি অন্য পদ্ধতি থাকলে আপনারা আবিষ্কার করবেন। আমি তৈরি করব বিফোর বা আফটার দিয়ে, বিফোর আফটার দিয়ে। এখন দেখেন এই জায়গাটা বুঝতে পারছি যে কেন বিফোর আফটার আছে। ওই অন্য ক্ষেত্রে যখন ইউজ করতে তখন স্যার বলতেছে যে যেকোনো একটাই করা যাবে, যখন আর কি বিফোর আফটার যখন কন্টেন্ট যখন থাকবে না তখন যেকোনো একটাই ব্যবহার করা যাবে। বিফোর আফটারটা মূলত একটা কন্টেন্টের সাথে কন্টেন্ট সম্পর্কিত কোনো কিছু তৈরি করার জন্য ব্যবহার করি। হয়তো একটা কন্টেন্টের সাথে আর একটা কিছু কন্টেন্ট অ্যাড করার জন্য, অথবা কন্টেন্টের সাথে কোনো শেপ তৈরি করার জন্য, বা কোনো জায়গা তৈরি করার জন্য। ক্লিয়ার? যেমন এখানে আমার কোনো কন্টেন্ট দরকার না, আমার দরকার হচ্ছে একটা শেপ। একটা শেপ তৈরি করে জাস্ট স্প্যানটাকের নিচে আমি বসায় রাখবো। ক্লিয়ার? বিফোর আফটারে বানিয়ে নিতে পারতেছি। সেখানে আমার কন্টেন্ট প্রয়োজন নাই, তবুও কন্টেন্ট আমাকে লিখতে হবে, কারণ কন্টেন্টের জন্যই বিফোর আফটারের অস্তিত্ব। আমি এখানে উইথ করে দিলাম, মেইনটার উইথ দেওয়া ছিল কত? 40 পিক্সেল সম্ভবত। সরি, নিচে, এটা নিচে লেখাটাই স্ট্যান্ডার্ড, কারণ প্যানেলসটাকে উপরে রাখাটাই স্ট্যান্ডার্ড। 40 পিক্সেল। সো এটাকে আমি করে দিলাম 100 পিক্সেল। হাইটটা আমি সেম রাখলাম, কত? 4 পিক্সেল। 4 পিক্সেল মনে হয় বেশি হয়ে যায়, 2 পিক্সেল করে দিই। এটাও 2 পিক্সেল, এটাও 2 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম, 3টে ডিডি দিয়ে দিলাম। এতটুকু করলে কোনো অস্তিত্ব দেখা যাবে না, কিছুই দেখা যাবে না, বুঝা যায়? কিছুই আসবে না যদি আমি কোনো কন্টেন্ট না দিই। এখানে কোনো কন্টেন্ট না দিই, আগেরবার বলছিলাম যে কন্টেন্ট না দিলে যদি অস্তিত্ব পাওয়ার জন্য কি করতে হয়, আমাকে হয়তো ডিসপ্লে ব্লক করতে হয় অথবা পজিশন অ্যাবসলিউট করতে হয়। ক্লিয়ার? এটা শুধুমাত্র বিফোর আফটারের ক্ষেত্রে। বিফোর আফটারের ভিতরে কন্টেন্টে যদি কোনো কিছু না লিখি, সেক্ষেত্রে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরেও কোনো কিছু অস্তিত্ব দেখা যাবে না, যতক্ষণ পর্যন্ত হয় আমরা ডিসপ্লে ব্লক না দিব অথবা আমরা পজিশন অ্যাবসলিউট না করব। দুটোটা আমার প্রয়োজন হবে, এক এক জায়গায় এক একটা প্রয়োজন হবে। এখানে আমার পজিশন অ্যাবসলিউট প্রয়োজন হচ্ছে, কারণ আমরা একটা ডিপের নিচে আর একটা ডিপকে রাখতেছি, একটা কন্টেন্টের নিচে আর একটা কন্টেন্টকে রাখতেছি। সে একটার উপর আর একটা নিয়ে আসা, এটা পজিশন অ্যাবসলিউটের কাজ। বুঝাতে পারছেন? ঘুমাচ্ছে পজিশন অ্যাবসলিউট। অনেক জোরে হা করতেছেন, এই জন্য জিজ্ঞেস করলাম।
টপ থেকে করে দিলাম 0, আপাতত লেফট থেকে করে দিলাম 0। বুঝিনি? পজিশন বারবার পিসের সামনে আসলে যা হয় আচ্ছা, কি আমাদের দোষ? আচ্ছা, এটা যেহেতু পজিশন অ্যাবসলিউট করছি, এদিকে 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 যদি পজিশন অ্যাবসলিউট করি তখন লেফট টপ এবং লেফট দুইটাই লিখতে হবে। টপ বটম লেফট রাইট চারটার ভিতরে যে কোনো দুটো লিখতে হয়। যেটা যেটা প্রয়োজন সেটা লিখতে হবে। ওকে, সো আমি দিয়ে দিলাম প্যারেন্টস কে পজিশন রিলেটিভ, চাইল্ড কে পজিশন অ্যাবসলিউট। এখন দেখেন, এখন কিন্তু অস্তিত্বে চলে আসবে। এটার কালার এটা কালার মিশে গেছে। স্যার ওটাও সেম আরেকটু ডিপ করে দেন। আপনি একটু রেড করে জি জি, পাচ্ছে না। আচ্ছা দেখে আসি কেন পাচ্ছে না, আসলেই পাচ্ছে না। আপনারা তো ফুল স্ট্যাক আচ্ছা, কেন পাচ্ছে না বলেন তো আমাকে। আমার কথা হচ্ছে এখানে আমরা ক্যাট টাইটেলকে কেন আফটার করলাম, আমরা ওই ক্যাট টাইটেল লাইনটাকে কেন করলাম? সেটাই তো ভুল করে আসছি, কেউ তো ধরতে পারতেছেন না। আমার মাথায় প্রশ্ন আসছে কিন্তু আমি বলতেছি না যে কি আসে আউটপুটটা কি। এবার আসছে। হ্যাঁ, এটা আসছে। এবার এটাকে আমি জেড ইন্ডেক্সের নিচে পাঠিয়ে দিই, -1 করে দিই, আর এটার জেড ইন্ডেক্সটা করে দিই 1। স্যার এই দুটোর কাজটা একটু যদি একটু বলতেন। জেড ইন্ডেক্স একটাকে নিচে পাঠিয়ে দিলাম আর একটাকে উপরে পাঠিয়ে দিলাম, বা এটাকে আমি করে দিই 1, তাহলে বুঝতে সুবিধা হবে না। এইটার পাওয়ার করে দিলাম 1, এটার পাওয়ার করে দিলাম আমি বেশি 9, তার মানে এইটা চলে যাবে নিচে, এটা চলে যাবে উপরে। এই জন্য আমার মানে আমার হোমওয়ার্কে ওই ছবি যখন আমি দিয়েছি, ওই যখন মাইনাসের যখন ক্লাস করেছি তখন আমার ছবি টানা হয়ে যাচ্ছিল এই কারণে। আচ্ছা, বুঝতে পারছি না এবার? ওটা দেখতে হবে, দেখলে আমি বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, ওটা তো উপরে আসে উপরে আসেনি, তারপরে কারণটা জেনে কিছু ঠিক হয়েছে। ওটা মুশকিল তো, কেন আসেনি? কি হলো আপনাদের বুঝলাম না আজকে। কারণ শিখে দিয়ে দিতেছে আপনি যত গাড়ি কাম শুরু করবেন না, কালারের প্রবলেম না। কালার আলাদা এটাকে আমি -1 দিয়ে দিই। তাও হচ্ছে না। ভাইয়া কিছু বলে না, চুপ করে আছে। কেন আসতেছে না বলে? এটা আসলো মাত্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র না আসলো কিছু একটা। আর আমাদের পড়ে দিলে দেখতে এই ধরতে আছে এটা না আসার তো কোনো যৌক্তিকতা নাই, বাট কোনো কারণে আসতেছে না। দেখি একটু ট্রাই করি কেন আসতেছে না, নাকি? জি জি এটাকে কি করলাম, উইথ করলাম, হাইট করলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, পজিশন রিলেটিভ করলাম, বেশ ভালো কথা। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, পজিশন অ্যাবসলিউট, টপ এত, লেফট এত। আচ্ছা আচ্ছা, জেড ইন্ডেক্স 1 আর এটা জেড ইন্ডেক্স 2। এটা যদি না আসে, নাও আসতে পারে, না আসলে আমরা ভিন্ন একটা ওয়েতে করতে পারি, বাট আপাতত স্কিপ করেন। তাহলে আমি বলে দিই কিভাবে করবেন। সেটা হচ্ছে যে এটাকে এই অবস্থায় রেখে দিবেন, এটা কিছু করার দরকার নাই। আপনি দুইটা তৈরি করবেন, একটা বিফোর তৈরি করবেন, একটা আফটার তৈরি করবেন। বিফোর করবেন ছোটটা, আফটার করবেন বড়টা, এরপরে যে ইন্ডেক্স দিবেন তখন কাজ করবে। প্যারেন্টস এবং চাইল্ডের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এরকম জেড ইন্ডেক্সটা কাজ করে না, বুঝতে পারছি? প্যারেন্টস এবং চাইল্ডের ক্ষেত্রে কখনো কখনো এইভাবে জেড ইন্ডেক্সটা কাজ করতে চায় না। গ্রেডিয়েন্ট কালার কি করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার না গ্রেডিয়েন্ট কালার দিয়ে করাটা ডিফিকাল্ট। এখানে করে দেন বিফোর,
এখানে রয়ে গেল আফটার, আর এটাকে আমি কিছুই দিলাম না, জাস্ট পজিশন রিলেটিভ করে রেখে দিলাম। এটাকে করে দিই উইথ 40 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। উপরে চলে গেল কেন? ওই তো ডেট দিছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেড দিছে তাহলে করছে আর ডিসপ্লে এই লাইন ব্লার ফিরে নিয়ে আসো। আচ্ছা আমার পক্ষে লোক আছে, ভয় নাই ম্যাম। যে রোম লেখাটা লেখা না, ওই লাইনটা মনে হচ্ছে একদিকে সরে গেছে। লাইনটা একদিক তো সরে যাবেই, বিপরীত করে বেশি দিন লাইনটা একদিক তো সরে যাবেই, লজিক্যালি সরে যাওয়ার কথা। স্যার এটা হচ্ছে লোডিং এর লোডিং লাইনটা একদিকে সরে যাওয়াটা লজিক্যাল না? হ্যাঁ। টেক্সট লাইন সেন্টার, এত সেন্টার থেকে তো শুরু হবে। শুরু আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি, ডেট দিছে। লোডিং বানানো এবার আসছে ঠিকঠাক মতো? হ্যাঁ। এবার যদি এসে থাকে দেখেন, এখন আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করবেন কিভাবে। এই যে যে রেডটার উইথ কত? 40 পিক্সেল। আচ্ছা এই রেডটার উইথ হলো 40 পিক্সেল, এটাকে করে দেন মার্জিন লেফট -20 পিক্সেল। আসছে মাঝখানে? না। অফকোর্স মাঝখানে আসছে, কেন কে বলে নাই আসে নাই? মাঝখানে আসছে কিন্তু ওই পিছনে এখন এই লালটা মাঝখানে আসছে না? লালটা মাঝখানে আসছে। এখন এই যে যে কালোটার উইথ ছিল কত? 50 পিক্সেল, মানে 100 পিক্সেল। এটাকে মার্জিন লেফট করবেন কত? -50 পিক্সেল। দেখ প্রবলেমে পড়েও কিন্তু আমরা নতুন কিছু শিখতে পারলাম, তাই না? প্রবলেমে আসলে পুরাটাই যদি একটা ডিপ নিয়ে ডিপের ভিতরে আরেকটা ডিপ নিয়ে তার ডিপ নিয়ে করলে প্রবলেমটা হতো না, তাই তো বলছি। স্প্যান নেওয়ার কারণে প্রবলেমটা হয়েছে, আমার লজিক যেটা বলতেছে। বাট ডিপ নিয়ে করাটা নন স্ট্যান্ডার্ড, এভাবেই করবেন। এর থেকেও আরো শর্টকাট ওয়ে আছে, যেটা আমরা আরো অ্যাডভান্সে গেলে শিখবো। ঠিক আছে? আরো শর্টকাট ওয়ে আছে, মানে আমার মাথায় স্যার ওইটা আছে। আমি বলে দিই শর্টকাট ওয়েটা, না। বলে দিই। না পারলে করেন, না পারলে করার দরকার না, আমি বলে দিই। এই যে যে H2 ট্যাগটা, H2 ট্যাগের ডাবল ট্যাগ না, H2 ট্যাগের একটা বিফোর আফটার আছে না? স্প্যান না নিয়ে এই H2 বিফোর আফটার দিয়ে এখানে বসে, বুঝছেন? তারপরে তো ওরও স্যার আপাতত যেটা কেউ বোঝেননি? যে বর্ডার টপ দিয়ে একটা দাগ না না হবে না, হবে না। স্যার যাই হোক এতটুকু তো যেটা যেটা বললাম সেটা তো বুঝছেন। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই, এটা তৈরি করি। স্যার যেকোনো একটা ছবি নিয়ে একটা দেখা দিতে হবে একটা ছবি এখানে ছবির একটা কাজ আছে, সেটাও আমি দেখাই দিই। স্যার এর ভিতরে কন্টেন্ট আছে লেখা টেক্সট ভিউ ইমেজ যাই, সেভ ইমেজ অ্যাজ, স্কেপের ভার্টিক্যাল উপায় থেকে ভাইয়া বলল চকলেট খাবে, চকলেট তো চকলেট ভাইয়া দেয়। মাঝে মাঝে আপনাদের একটু গ্লুকোজ খাতে হবে। বিগ আই এম। আচ্ছা খাওয়া দাওয়া পরে আগে কাজ দেখেন। স্যার আপনি ফার্স্টে খাওয়া দাওয়া করবেন ওয়েবসাইট এইখানে স্কেপ আছে স্যার পুরি সাথে নিবেন আমরা। আচ্ছা ইমেজ নিলাম বিগ আইএমজি এর ভিতরে, ওই যে প্রথম যেটা দেখাইলাম মনে আছে, প্রথম একদম প্র্যাকটিস ক্লাসের ভিতরে দেখালাম, সেই টেকনিকটা এখানে অবলম্বন করতেছি। দেখেন ইমেজেস স্ল্যাশ সরি এই যে বিগ আইএমজি ডট জেপিজি, এখানে বলে দিলাম বিগ আইএমজি, দিলাম একটা কিছু, আসছে ভেঙে বাইরে চলে গেছে। প্রবলেম কেন? পজিশন অ্যাবসলিউট, ইমেজকে কেন পজিশন অ্যাবসলিউট দেব? ইমেজটাকে উইথ যদি হাইট 100% করে দিই তাহলে তার প্যারেন্টসের সমান হয়ে যাবে না? আচ্ছা ইমেজটাকে ধরেন, এই যে বিগ আইএমজির ভিতরে তো আমি ইমেজ নিয়েছি তাই না? আইএমজি উইথ করে দিলাম 100%, সেভ করেন, রিলোড করেন, আসছে। আর একটা প্রবলেম, জি 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 আমার এমনি একটু এখান থেকে একটু হাইটটা বেশি হয়ে গেছে, যে কারণে একটু কেমন কেমন মনে হচ্ছে, সমস্যা নাই। তারপরও এখন আমার হাইটটাও 100% করা লাগতেছে,
ইমেজের হাইটটা 100% করা লাগতেছে না, করে আসি। তো পিজ্জা বড় হয়ে যাবে। খেয়ে ফেলবেন, সমস্যা কি? হয়ে গেছে। ম্যামের কষ্ট লাগতেছে যে ইমেজটা কেন লম্বা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই সলিউশনটাও শিখে ফেলি যে এই যে উইথ এবং হাইটটা আমাদের মতো করে দিয়ে আমরা চাচ্ছি যে ইমেজটা এরকম লম্বা হবে না, এভাবে নষ্ট হয়ে যাবে না, অ্যাকুরেট থাকবে। এই কাজটা করার জন্য এই ইমেজের সাথে উইথ হাইট অবশ্যই দিবেন। নির্দিষ্ট উইথ হাইট দেওয়ার পরে আরেকটা লাইন লিখবেন যার নাম হচ্ছে অবজেক্ট ফিট কভার। অবজেক্ট ফিট কভার দিলে ব্যাকগ্রাউন্ড পজিশন আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হবে, সাথে সাথে ঢুকে ফেলতে হবে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের মতো কাজ করবে। অবজেক্ট হাইফেন ফিট কভার, কি কাজ করবে? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার যে কাজ করে এখানেও সেই কাজ করবে। রিপিট কভার ব্যাকগ্রাউন্ড সাইজ রিপিট না, আসছে? ইমেজটা ঠিক হয়ে গেছে না এখন? যদিও ইমেজটা কেটে কিছু অংশ এদিক ওদিক চলে গেছে, যাক সমস্যা নেই। বুঝি নেই। কাজটা করে ব্যাকগ্রাউন্ড সাইজ কভারের মতো কাজ করে। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলছিলাম না কেমনে কাজ করে, কোন টেকনোলজিতে, এটাও সেভাবে কাজ করে। এরপর আমরা স্মল ইমেজটা ধরি। স্যার ওটা একটা লেখা ছিল, লেখাটা আনতেছি। আচ্ছা, লেখার কাজটাও করে ফেলি। এখানে আমি ইমেজ নিলাম, আমি এখানে একটা ডিপ নেই, নাম দিলাম সাপোজ টেক্সট। টেক্সট আমি একটা ডিপ নিলাম, কি লেখা আছে? পিজা ইটালিয়ান। এটাকে আমি রাখলাম সাপোজ H4 এর ভিতরে, পিজা ইটালিয়ান স্মোকি, তাই? আচ্ছা, কই লেখাটা নিচে চলে আসছে। আমরা একটা কাজ করি, এই টোটাল ক্যাটাগরি সেকশনটা কিছু মার্জিন দিয়ে রাখি, এই ক্যাটাগরি পিজি। যদিও মার্জিনটা ব্যবহার করবো না, ফালাই দেবো পরে, বাট আপাতত বোঝার জন্য যেন উপরে চলে আসে, দেখতে আমাদের সুবিধা হয়। ক্লিয়ার? মার্জিন বটন করে দিলাম 100 পিক্সেল, এটা আমরা পরে ফালাই দিচ্ছি যেন একটু উপরে উঠে আসে আর বুঝতে পারি কাজটা। এটা নিচে চলে আসছে, কেন নিচে চলে আসছে? ওইটা যদি আমরা পিকচারের মধ্যে লিখি, মানে ইস্যুটা HTML বা CSS ওই ডিবের মধ্যে তো জায়গা পাই। এর মধ্যে জায়গা নেই, তার জন্য কি আমরা অফকোর্স সেজন্যই। এটা হচ্ছে আমার প্যারেন্টস, ইমেজটাকে আমি 100% করে দিয়েছি, জায়গা তো আর নেই, এটাকে ধাক্কায় সে নিচে পাঠিয়ে দিয়েছে। বুঝাইতে পারছি? এখন আমাকে উপরে আনতে হলে পজিশন দিয়ে আনতে হচ্ছে, আর এখানে দেখেই আমরা বুঝতেছি যে আমার পজিশন ব্যবহার করতেই হবে, কারণ লেখাটা চলে আসছে ইমেজের উপরে। আচ্ছা, তাহলে এবার ধরেন এই ডিপটাকে ধরেন, কই আচ্ছা কপি করি, পেস্ট করি, কি দিছিলাম আমি? টেক্সট, পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে করে দিলাম 0, বটম থেকে করে দিলাম 0, আর উইথ কে করে দিলাম আমি 100%। আর রিলেটিভ কাকে করব? প্যারেন্টস কোনটা? বিগ আইএমজিটা হচ্ছে প্যারেন্টস, এটা হচ্ছে প্যারেন্টস, সো এটাকে বলে দিলাম পজিশন রিলেটিভ। দেখে এবার আসছে কিনা, চলে আসছে বাট বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, একবারে এই কাজগুলো করে ফেলি, বুঝতে আপনাদের অসুবিধা হবে। এই 115 রেস্টুরেন্টস, 115 রেস্টুরেন্ট বানান তো কি? TAURANT চলে আসছে। সেভ করি, চলে আসছে। এখন আমি একটা কাজ করি, এই প্যারেন্টস কে ধরে আমি বলে দিলাম কালার সাদা, তার মানে ভিতরে যত অ্যাঙ্কর ট্যাগ ছাড়া বাকি যত ট্যাগ আছে সব ট্যাগের কালার সাদা হয়ে যাবে। ওকে, এই যে বামে একটু ফাঁকা আছে, নিচে একটু ফাঁকা আছে, এটাকে আমি প্যাডিং আকারে দিয়ে দিই, প্যাডিং।
ভিতর থেকে যাবে। পজিশনে যে লেফট 0 বটম যে ওইটা দিয়ে হালকা একটু দিয়ে দিলে তো হবে। ওটা না দিয়ে আমি প্যাডিং দিচ্ছি, কারণ হলো আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব। যদি আমি লেফট থেকে সরাই দিই তাহলে অতটুকু জায়গায় কালারটা পাবে না। ক্লিয়ার? সেটা কাজ করি, আমি প্যাডিং করে দিলাম, 15 পিক্সেল করে দিলাম, সে চারপাশ থেকে পাক, অসুবিধা নেই। সরি, এটা তো না, এটা সরে আসছে। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, কালো কালার যদি দেই আমি, দেখি কি হয়। কালো কালার হয়ে গেছে, এই যে দেখেন বের হয়ে আসছে, এদিকে দেখেন বের হয়ে আসছে, তাই না? কেন বের হয়ে আসছে? প্যাডিং দেওয়ার কারণে। এখন কি করার? প্যাডিং দেওয়ার কারণে যদি কোনো প্যাডিং দেওয়ার কারণে যদি কোনো সাইজ, বক্সের সাইজ বেড়ে যায়, কমানোর জন্য বক্স সাইজ এবং বর্ডার বক্স। ভুলে যান কেন? বক্স সাইজ এন্ড বর্ডার বক্স, তাই আসছে? আচ্ছা, এখন আমি এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করবো। আমি একটা কাজ করি, এটার হাইটটাকে এরকম বড় করতে পারি, বা এতটুকুই থাক, সমস্যা নেই, গ্রেডিয়েন্ট ব্যবহার করে দিতে পারি। অথবা যদি কালো রাখতে চাই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চান, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় করে দেন ইমেজ, এখানে বলে দেন লিনিয়ার গ্রেডিয়েন্ট। প্রথমটা আমি করে দিলাম ট্রান্সপারেন্ট, সেকেন্ড আমি করে দিলাম কালো। জি জি জি, দেখেন কালো দিলে একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে, এখানে কালোটা ব্যবহার করা হয়েছে। জি জি, দেখাচ্ছি দেখাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, দেখাচ্ছি। এরপরে আমি একটা কাজ করি, ভিতরে কন্টেন্ট, ভিতরে যে টেক্সটের ভিতরে কি আছে, S4, ফন্ট সাইজটা করে দিলাম 22 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম করে দিলাম, ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটাল হয়ে গেছে, চলে আসছে। প্যারাগ্রাফটাও একটু আমরা করে নিয়ে আসি। প্যারাগ্রাফ, জি জি, এটা প্যারাগ্রাফ আলাদা টাইপ না, টেক্সটের ভিতরে S4, টেক্সটের ভিতরে প্যারাগ্রাফ। আচ্ছা, চলে আসছে। এখন এক একটা করে আমরা হোভার ইফেক্ট দিই, এক একটা করে। প্রথম আমরা এটার কাজই করি, হোভার ইফেক্ট কেমনে করব দেখেন। আমি এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এই যে আমাদের টেক্সট বক্স, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি বটম থেকে করেছিলাম 0, 0 না করে এটাকে একটু কমাই, মাইনাস করে দিই, মাইনাস করে এতটুকু বরাবর রাখি, -25। তার মানে পিটা একটু নিচে নেমে গেছে না, পিটা নিচে নেমে গেছে। আচ্ছা, তাহলে টেক্সটটাকে আমি বটম থেকে করে দিলাম -25 পিক্সেল, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, এই পিটাকে আমি করে দিলাম অপাসিটি 0, অপাসিটি 0 করে দিলাম। ভ্যানিশ হয়ে যাবে, অপাসিটি মানে একদম ঝাপসা হতে হতে ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাবে। এখন দেখেন মাইনাস দিয়ে আমি নিচে নামাইছি, কিন্তু সে বাহিরের কন্টেন্টটা দেখা যাচ্ছে। প্যারেন্টসকে যদি বলে দিই ওভারফ্লো হিডেন, তাহলে এই অতিরিক্ত অংশটাকে দেখা যাবে, নিচের অংশটা। সো প্যারেন্টস কোনটা? এটা প্যারেন্টস, বিগ ইমেজ হচ্ছে প্যারেন্টস, বলে দেন ওভারফ্লো হিডেন। সেভ করেন, রিলোড করেন, দেখা যাচ্ছে না। এখন আমি দেখেন ওই যে বলছিলাম যে প্যারেন্টসকে কেন হোভার করলে ভিতরে কন্টেন্ট কাজ করবে, কে যেন প্রশ্ন করেছিলেন যখন আমি এটা দেখাইতেছিলাম জুম ইন জুম আউট। এখন আমি দেখেন কিভাবে করি, এটাকে আমি কপি করি, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে
আমি বলে দিলাম এই যে বিগ আইএমজি, যেটা বিগ আইএমজি কে যখন আমি হোভার করব, প্রথম কাজ হবে যে কই, এটা না, এখানে না, এটাকে নিচে বসাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে বসাই এই বিগ আইএমজি, তার মানে এই যে এরিয়াটা, টোটাল এরিয়ার যে কোনো জায়গা যদি মাউস নিয়ে যাই, তাহলে কি হবে, এই যে টেক্সট নামের ডিপটা উপরে উঠে যাবে। বটম থেকে -25 পিক্সেল ছিল না, বটম থেকে হয়ে যাবে 0, তার মানে উপরে উঠে যাবে। বুঝাতে পারছি? বুঝতে পারতেছেন? এইটা এখন জুম আকারে আছে, আবার আমি দেখাচ্ছি। এই যে হলো আমার টেক্সট ডিপটা বটম থেকে -25 পিক্সেল থাকার কারণে দেখেন নিচে নেমে গেছে। এটা যদি আমি 0 করে দিতাম, উপরে উঠে যেত না, তাই তো? -25 করার কারণে নিচে চলে আসছে, 0 করার কারণে উপরে চলে যাচ্ছে। এখন আমি বলবো কি, যে এই টোটাল যে বিগ আইএমজি নামে যে এরিয়াটা আছে, যে কোনো জায়গায় যখন মাউস নিয়ে যাওয়া হবে, তখন এই টেক্সট ডিপটা বটম থেকে হয়ে যাবে 0। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, আগের জায়গায় ফিরে যাবে। তো বিগ আইএমজি কে যখন হোভার করা হবে, তখন বিগ আইএমজি এর ভিতরে যে টেক্সট নামের ডিপটা আছে, তার মানে এই ডিপটা ডিফল্ট ভাবে দিয়ে রাখছিলাম আমরা -25 পিক্সেল, কিন্তু এটাকে আমি রিপ্লেস করে সেজন্য হয়ে যায় 0। এবার বলেন কে বোঝেননি? বুঝতে পারছেন? এটা বুঝছি, এর আর আগে 0 দিলে পিক্সেল দেওয়া লাগে না। স্যার এটা বুঝতে পারি, এর আগে যে ওভারফ্লো হিডেন করা হয়েছে ওই করতে হবে। আচ্ছা, ওভারফ্লো হিডেন কেন করছিলাম, তাই এই দেখেন, এই যে টেক্সটটা, এই বিগ আইএমজি এর একটা চাইল্ড না, এটা হচ্ছে প্যারেন্টস, এটা হচ্ছে চাইল্ড, তাই তো? আচ্ছা, আমি রিলোড করি। এই দেখেন, এই যে নিচে যেটা, এটা হচ্ছে চাইল্ড, আর এটা হচ্ছে প্যারেন্টস। আমরা যখন মানে এই প্যারেন্টস, আমরা যখন চাবো যে এই প্যারেন্টস এর ভিতরের কোনো চাইল্ড যেন কোনোভাবেই প্যারেন্টস থেকে বাইরে চলে না যায়, বা বাইরে যদি চলে যায় সেটাকে যেন দেখা না যায়, তখন করব কি, আমরা প্যারেন্টসকে বলে দেবো ওভারফ্লো হিডেন, মানে তুমি তোমার দরজা জানালা সব বন্ধ করে দাও, ভিতরের কন্টেন্ট যেন বাইরে না যেতে পারে, বাইরের কন্টেন্ট যেন ভিতরে না আসতে পারে। ক্লিয়ার? এবার যখন সেভ দিলাম, তখন এই যে বাড়তি অংশ যেটা বাইরে বের হয়ে গেছিল, সেটা দেখা যাবে না। এবার বোঝা গেছে? ওনার প্রশ্ন হয়েছে, মনে হয় যে আমরা বড় কেন করছি। আসলে বড় তো করছি প্রথমে জুমে রাখার জন্য, যখন আমরা ক্লিক করব তখন আচ্ছা, এটা মনে হয় একটু কনফিউশন হয়ে যাচ্ছে আপনাদের কাছে। ক্লিয়ার আছে? তাহলে অন্যভাবে দেখা যাচ্ছে। ডিজাইন অনুযায়ী আমরা কাজ, আপনি পুরোটা করেন তখন বুঝতে পারবেন। আসলে জাস্ট আমরা ডিজাইন অনুযায়ী কষ্ট হচ্ছে বুঝতে? ম্যামের কষ্ট হচ্ছে? বাত অন্যভাবে দেখাই। স্যার টাইমে পারবেন না স্যার, 5 মিনিট আছে। হ্যাঁ, কি স্যার এক্সেল 10 মিনিট করলো? আরে রাগারাগি করে কেন? আমরা এটাকে 0 অবস্থায় রাখলাম, যেখানে ছিল সেখানে রাখলাম। আমি অন্যভাবে দেখাই, আর একটা সহজ পদ্ধতি দেখাই। এখানে আছে, আর আমার পি কই, পিটা অপাসিটি আপাতত 1 করে রাখি। এতটুকু তো আশা করি কারো বুঝতে অসুবিধা নেই তো? আমি এই AS4 ট্যাগটাকে যদি আমি মার্জিন টপ দেই, মার্জিন টপ 10 পিক্সেল করি, এভাবে কাজ করবে বলে মনে হচ্ছে না। স্যার এটা তো লুকাতেই হবে, এই জিনিসটা লুকানোই যাবে। এভাবে কাজ করবে না, যেভাবে কাজ করতেছিল সেভাবে কাজ করবে। আপনি ওইভাবে করে যান, লাস্টে বুঝতে আশা করি। চলেন আমি সংক্ষিপ্ত আকারে করে দিই, সময় কম, আমি দ্রুত করে দিই। যদি না বুঝেন আগামী ক্লাসে আবার বুঝাই দেবো স্যার বিষয়টা। বুঝলে তো নক করবই। জি অবশ্যই। তাহলে আপনি মূল ডিজাইনটা দেখেন, স্যার মূল ডিজাইনটা এখন কাস্টমার এই যে এখন দেখা যাচ্ছে, কাস্টমার এই যে এখন দেখা যাচ্ছে, এখন যেরকম মানে এরকম করতেছে, ঠিক আছে? হ্যাঁ, ওটাকে ওই যে মাইনাস করে নিচে সরাই দিচ্ছে, ওভারফ্লোটা হিডেন করে দেওয়া হচ্ছে, এরকম করা হচ্ছে। আচ্ছা, -25 পিক্সেল, দ্রুত করে যাই। হ্যাঁ,
শুনলে গাড়ি পাবে না। না আমার সবচেয়ে বেশি interest আমার বটম থেকে 0 খেয়াল করছেন উপরে উঠে যাচ্ছে, যখন মাউস নিয়েছে তখন উপরে উঠে যাচ্ছে, কিন্তু খুব দ্রুত যাচ্ছে। স্যার জি আমরা যখন মেইন মানে ওয়েবসাইটটা যখন দেখলাম তখন ওইটা দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে ও বড় ছোট হচ্ছে, কিন্তু এখানে তো বড় ছোট কাজ তো আমি এখন করি নাই, এটাও বোঝা যাবে, সব বোঝা যাবে। পারিনি একটু ওয়েট করতে স্যার আরেকটু নিচে নামাতে হতো। ওয়েট আরেকটু স্যার, আরেকটু নিচে নামাবো, হ্যাঁ। 28 পিক্সেল করে দিলাম। আর ওটা তো আমি এমনিই বন্ধ করে রাখবো, ওটা তো এভাবে বন্ধ করবো না। স্যার আরো আর একটু নাম 30 করেন। 30 করে দিলে সুন্দর হবে। এবার ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবার দেখেন এখানে আরেকটা হোভার করে ফেলি, তাহলে তো ওটা ক্লিয়ার হয়ে যাবে। অপাসিটি 1 কখন হবে? যখন যেটাকে আমি হোভার করব। ওই আর একটা ট্রানজিশন দিয়ে আসি, আর কি করবেন? সরি এখানে না, তাছাড়া জমে যাবে। ট্রানজিশন ওয়াল লিনিয়ার পয়েন্ট 3 সেকেন্ড করে দিই, বা এখানে আরেকটু যদি বাড়াই দিই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এটা একটু অপেক্ষা করতে হবে, কি আসে। পারা যাবে? আর এখানে যেটা করা হয়েছে, এটা করা হয়েছে অ্যানিমেশন তৈরি করা হয়েছে, এটা কালকে দেখুন না এখন দেখুন। কেন জুম ইন করতে হবে? বা এটাকে আরেকটু টেকনিক ধরে খাটান তাহলেও করতে পারেন। কিভাবে? না ওটা গুলো আবার কষ্ট হয়ে যাবে না আবার। ওইটা তো Confusion শুধু থাকে। লেখাটা পিৎজার ওইটা না আমি যেটা বোঝাচ্ছি দেখেন নিচের প্যারাগ্রাফটা একটু পরে আসতেছে। কি করবেন জানেন, আমি সিম্পলি বোঝাই দিই। প্যারাগ্রাফ পরে একটা মার্জিন দিয়ে রাখবেন, নরমালি মার্জিন থাকবে, তখন সে আরো নিচে নেমে দাঁড়ায় থাকবে, হোভার করা হবে, মার্জিন 0 হয়ে যাবে, নিচের থেকে উপরে উঠতে দেরি হবে। দেরি হবে, সেই টাইম গ্যাপটাই বোঝা গেছে? অনেক ভাবে করা যায়, আমি সহজ একটা কথা বলে দিলাম। একটু আগে আসলে আমার কি হবে? যদি লাগে। যদি লাগে। স্যার আপনি স্কুল করাতে এরপরে আইএম যেটা যখন মোবাইল দেশে অপেক্ষা করতে হবে স্যার কাহিনী করতে হবে স্যার। আইএম যেটা নিয়ে একটু কাজ করি, এই জন্য আমরা কথা বলতে হবে। ট্রান্সফর্ম স্কেল, তাই না? 1 আর নরমাল অবস্থায় বেশি থাকবে, হোভার করলে কমে যাবে 1.5, নরমাল অবস্থায় 1.5 থাকবে, হোভার করলে কমে যাবে। সরি আমি ভুল জায়গা করছি সম্ভবত, এটা না, এখানে না, আর এখানে হোভার হবে, হোভার সেভ করি, এটা হবে জাস্ট ট্রানজিশন ওয়াল লিনিয়ার পয়েন্ট 3 সেকেন্ড। ওইটা 1.5 এর আরেকটু কমাই দিলে মনে হয় এটা বেশি করে দিচ্ছে। কমাই দেন, ওই 1.2 দেন, আগের থেকে মুখের কাছে যখন হোভার করবেন তখন সে দূরে পালাচ্ছে।